তুমি আমাদের একটু জাস্ট ইন্ট্রোডিউস করতে দেখি যে বিগ ব্যাং থিওরি মানে জাস্ট কোর সামারি কি। বেসিক্যালি বিগ ব্যাংটাকে ধরা হয় একটা কনভার্জিং পয়েন্ট হিসেবে, যেখান থেকে স্পেস টাইম অরিজিন হয়েছে। সো ইটস কাইন্ড অফ আ নেসেসারি টুল ফর রিলেটিভিটি। যখন স্পেস টাইম নিয়ে কথা বলেন, হাউ ইট অরিজিনেটেড, সো আমরা যদি কনভেনশনাল সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাকসেপ্টেড থিওরিগুলো দেখি, ইউনিভার্স হচ্ছে ডাইভার্জিং, রাইট? So universe diverge করে, that means it started from somewhere. That converging point is considered as Big Bang. Theoretically তার আগে স্পেস টাইম কোনো কিছু ছিল না, that means there were no universe. এখন কেউ যদি জিজ্ঞেস করে যে তাহলে ওই বিগ ব্যাংটা কেন হইলো, এটা আসলে এক্সপ্লেন করা ডিফিকাল্ট। ইভেন কোয়ান্টাম ফিজিক্স আমাদেরকে এটা দেখাইছে যে থিংস ক্যান হ্যাপেন উইদাউট এনি স্পেসিফিক কজ, রাইট? সো যেহেতু উই ক্যানট গো anywhere beyond that converging point, that kind of remains a blind spot for us, right? আমরা যদি যেতে পারতাম, থিওরিটিক্যালি হোক ম্যাথমেটিক্যালি হোক, কোনোভাবে যদি যেতে পারতাম, আমরা হয়তো বা তাহলে আমরা কজালিটি অ্যাপ্লাই করতে পারতাম। তখন বিগ ব্যাংটা হয়তো ইফেক্ট, সামথিং এলস কুড হ্যাভ বিন দ্য কজ, রাইট? যেহেতু এটা আমাদের কনভার্জিং লিমিট, সো বিগ ব্যাং বিকামস দ্য আলটিমেট কজ, দেন এভরিথিং বিকামস a ripple effect from that. So again, আমি যদি সামারি করি, আমি যতটুকু বুঝি লেইম্যান টার্মে, আমাদের ইউনিভার্স মানে কনভেনশনাল উইজডম অনুযায়ী আমাদের ইউনিভার্স হচ্ছে ডাইভার্জিং, এন্ড এটা থিওরিটিক্যাল কনভার্জিং পয়েন্টটা হচ্ছে আপনার বিগ ব্যাং। সো এভরিথিং স্টার্ট ফ্রম দ্যাট এন্ড উই আর ডাইগ্রেসিং ফ্রম দ্যাট, আমরা যদি বলি মানে বা উই আর গেটিং ডিসপার্সড, এন্ড দ্য বিগ ব্যাং ওয়াজ জাস্ট লাইক a massive energy being exploded in omnidirection, and that created matter and everything. তুমি ভালো একটা পয়েন্ট বলছো যে যে কনভেনশনাল মডেল হলো ইউনিভার্স ইজ ডাইভারজেন্ট, কাজেই এটা যদি অ্যাকসেপ্ট করি অটোমেটিক আরেকটা কনক্লুশন আনতেই হবে যে এটা কনভার্জেন্ট পয়েন্টটা হলো বিগ ব্যাং। এখন তাহলে এই কনভেনশনাল যে কনসেনসাস ইউনিভার্স ইজ ডাইভারজেন্ট, এই ডাইভারজেন্টের এভিডেন্সটা কোথা থেকে আসছে? এটা সুমন অথবা নোমান বাই রোটেশন, তোমরা যে বলতে চাও বলো। কিছু জিনিস হচ্ছে ভাইয়া এটা আমাদের অবজারভেশন থেকে আসছে, কারণ আমরা দেখছি যে রেড শিপ বলে ইফেক্ট একটা ফেনোমেনা আছে, বা আমরা দেখি যে অ্যাস্ট্রোনমিক্যাল বডিতে আমাদের ডিস্টেন্স বাড়তেছে। দ্যাট মিনস এটা অবজারভেশন থেকে প্রুভেন যে দ্য ইউনিভার্স ইজ এক্সেলারেটিং, এবং এটা অলসো এটা প্রুভেন বলতে পারেন, অথবা হাইপোথেটিক্যালি বা থিওরিটিক্যালি understood যে the physics at the edge of the universe behaves differently than how we see physics. So even physics can change. Physics changes from scale to scale, right? Quantum physics is different than Newtonian physics, right? Quantum level বা atomistic level বা particle level physics সম্পূর্ণ different, becomes more probabilistic, very difficult to apply the causality, right? যেখানে আপনি ম্যাক্রো স্কেলে দেখতে পারেন যে কজালিটি আছে, আপনি একটা ফোর্স অ্যাপ্লাই করলেন, আপনি যদি আপনি মোশন পান তাহলে আপনি একটা সার্টেন ভেলোসিটি পাবেন, এক্সেলারেশন পাবেন, রাইট? যদি মোশন না থাকে তাহলে আপনার এনার্জি অ্যাবজর্ব হয়ে যাবে, সেটা আপনার ইন্টারনাল এনার্জিতে চলে যাবে। সো এটা যেমন ডিটারমিনিস্টিক, আপনার পার্টিকল ফিজিক্স হয়ে যায় প্রবাবিলিস্টিক, রাইট? সো সেম ভাবে মানে এগেইন আমি হয়তো কোশ্চেন থেকে একটু ডাইভার্জ হয়ে গেছি, নো পান ইনটেন্ডেড। ডাইভার্জিং ইউনিভার্স নিয়ে কথা বলতে বলতে আমার অ্যান্সার ডাইভার্জ করে ফেলছে। ইউনিভার্স যে এক্সপ্যান্ডিং সেটা আমরা অবজারভেশন থেকে দেখছি। সো যখন থিওরিটা ফর্মুলেট করা হয়েছে, মানে ডেফিনেটলি আপনি যদি এই এক্সপ্যানশনটাকে একটা ইফেক্ট ধরে নেন, দেয়ার ওয়াজ সাম কজ। সো ওইভাবে আপনি যদি কনভার্ট করেন, আমি যেটা বললাম যে দ্য ইউনিভার্স ইজ ডাইভার্জিং, সো উই নিড সাম পয়েন্ট অফ কনভার্জেন্স, যেখান থেকে আপনার বেসিক্যালি ডাইভার্জ করা শুরু করছে। সো that's where we are. Our experience, our observation of universe provided us the diverging nature, and that helped us to come up with that hypothetical converging or origin point. এখন আমরা খালি চোখে অথবা মানে ইউজুয়াল টেলিস্কোপ, মানে ধরো
গ্যালিলিও যে পাওয়ারের টেলিস্কোপ, সেটা তো আমাদের সবার হাতেই আছে, সেলফোনের মধ্যে প্রায় সেরকম আছে। আর মনে করো আরেকটু আপস্কেল যদি তোমার কাছে টেলিস্কোপ থাকে, সেই টেলিস্কোপ তো সবার হাতেও নেই। মনে করো 10,000 টাকার টেলিস্কোপ, সেটা কিন্তু বেশ ভালো টেলিস্কোপ পাওয়া যায় অ্যামাজনে, আমি রিভিউ দেখছিলাম। তা সেরকম ভালো একটা টেলিস্কোপ দিয়ে আমি যদি অবজার্ভ করি, আমি কি একটা স্টার আরেকটা স্টার থেকে দূরে সরে যাচ্ছে, এটা কি আমি অবজার্ভ করতে পারবো? আমার তো মনে হয় না। এটা এর চেয়ে হায়ার লেভেল টেকনোলজি লাগে। মানে এটা তাহলে নিউ ফেনামেনন। কারণ দেখো যুগে যুগে, মানে জাস্ট 1950 সালের আগ পর্যন্ত, অথবা মনে করো 1920 সালের আগ পর্যন্ত সবাই ধরে নিত স্টার্স আর ফিক্সড, দে ডোন্ট মুভ ইন রিলেশন টু ইচ আদার। এটা জানো নিশ্চয়ই, স্টারের কোনো প্যারালাক্স পাওয়া যায় না, কিন্তু এই প্যারালাক্স পাওয়া গেছে ভেরি রিসেন্টলি। কারণ স্টার একটা কন্টেক্সট আর একটা কখনোই মুভ করতো না, এটাকে বলতো ফিক্স স্টার। একটা টার্ম শুনছো না, ফিক্স স্টার? মানে ডান্টেস যে স্টারের যে হেভেন গুলো আছে, তাকে ভাগ করতো মানে 7টা স্তরে, এবং অষ্টমটা হলো ফিক্সড। এবং রিলিজিয়ান, আমি জাস্ট রিলিজিয়ান টানতে ইন্টেনশনালি চাই না, জাস্ট হিস্টোরিক্যালি বোঝানোর জন্য, যে 7 আসমান যে বলতো, সেই 7 আসমানের কনসেপ্ট আসছে সিম্পল খালি চোখের অবজারভেশন থেকে। এই খালি চোখের অবজারভেশনের মধ্যে প্রথম লেভেলটা ছিল চাঁদ, কারণ চাঁদ সবচেয়ে কাছে। তারপরে তুমি দেখো সূর্যগ্রহণের সময় চাঁদটা ব্লক করে, তার মানে চাঁদ আমাদের পৃথিবীর কাছে। তার পরেরটা হলো তুমি জানো ভিজিবল প্ল্যানেট হলো 5টা। এখন তো প্ল্যানেট অনেকগুলা। তাহলে এই চন্দ্র আর সূর্য আর 5টা ভিজিবল প্ল্যানেট, ইচ সার্কেল রিপ্রেজেন্ট করে একটা স্তর। তাহলে এরকম স্তর স্তর ভেদ করে যখন দেখবা প্ল্যানেট কিন্তু মুভ হয়, জানো, কাজেই তারা একটা রেল। কিন্তু একটা লেভেলের পরে যে কিছুই আর মুভ হয় না, সেটাকে বলতো ফিক্স স্টার। মানে মানে আমরা যেটা গ্যালাক্সি বলি, অন্য স্টার। কাজেই অষ্টম যে লেয়ার, that has been traditionally for all throughout human history is always fixed, except very recently দু একজন আলট্রা পাওয়ারফুল মাইক্রোস্কোপ এবং আলট্রা পাওয়ারফুল অবজারভেশন দিয়ে দেখছে, মানে ন্যানো ন্যানো আর্ক সেকেন্ড ভেরি স্মল প্যারালাক্স হয়। তা আমি জাস্ট বলতেছি যে আলট্রা পাওয়ারফুল টেলিস্কোপ দিয়েও তুমি স্টার যে একে অপর থেকে দূরে যাচ্ছে এটা কিন্তু পাওয়া যায় না। তাহলে এরকম কঠিন একটা অবজারভেশন কোথা থেকে আসলো? এটার হিস্ট্রি মানে এটা মানে মানে ইউনিভার্স ইজ এক্সপান্ডিং, এই ডাটাটা কোথা থেকে আসলো? এটা অবজারভেশনটা কে জানো? নোমান ভাই অলরেডি এটা বলছে, রেডশিফট বলে একটা কথা আছে। এটা হলো আপনার যখন আলো আসে, আলোর যখন ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমে এবং ওয়েভলেন্থ যখন বাড়ে, তখন সেটা ধীরে ধীরে রেড এর দিকে আসে। তো আপনি একটা আলোর ফোটনের প্রপার্টি দেখে আপনি বলতে পারবেন যে এটা আসলে কত দূর থেকে আসছে। তো বাই দ্য প্যাসেজ অফ টাইম, যে আপনি যে স্টারটাকে অবজার্ভ করতেছেন সেটা পজিশন হয়তো বা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওইটা রেড শিফট হচ্ছে। অর্থাৎ আগে যে কালার ছিল এটা ধীরে ধীরে রেডিশ কালার হচ্ছে। তো এটা ইনডিরেক্টলি মিন করতেছে যে এটা যদি দূরে চলে যায় তাহলে আলো আসতে যে সময় লাগবে এই সময়টা বেশি লাগতেছে। এই সময়টা বেশি লাগার কারণে তার ওয়েভলেন্থ আগে কম ছিল, সেটা এখন ওয়েভলেন্থ বেশি হচ্ছে, যার ফলে এটা রেডিশ টোন আসতেছে। তো এটা আসলে ইনডিরেক্টলি মিন করতেছে যে আগের চেয়ে এখন স্টারটা আরো দূরে চলে গেছে। তো এইভাবে আসলে অবজার্ভ করা গেছে যে হ্যাঁ, আসলে ইউনিভার্সটা ধীরে ধীরে এক্সপ্যান্ড করতেছে। তো আমার মনে হয় এটা আপনি নরমাল টেলিস্কোপ দিয়ে, তার মানে অপটিক্যাল একটা স্টার আর একটা স্টার থেকে দূরে যাচ্ছে অবজারভেশনটা তা না, বরঞ্চ এটা রেড শিফট থেকে প্রাইমারিলি আসে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা এটা আমি আমি জানি আর কি। নোমান ভাই এটাই বলতেছিল আর কি, যে রেড আমি শিফটের একটু অ্যাড করতে চাই হ্যাঁ, মোর add করো। লেমেন টার্মে, যদি টাইম এলাও করে। দেখেন, আপনার অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি আপনি যেভাবেই বলেন না কেন, স্টাডি অফ স্টার্স, এটা হচ্ছে সেঞ্চুরিজ ওল্ড হবি মানুষের, রাইট? যখন এত এন্টারটেনমেন্ট ছিল না, যাদের চিন্তা ভাবনা ছিল ইউনিভার্স কিভাবে কাজ করে, এবং মিনস ছিল এবং রিসোর্সেস ছিল, দে স্পেন্ড দেয়ার টাইম স্টাডিং দ্য ইউনিভার্স, রাইট? তো but not until like 1920s, I think it was almost close to 1930s, যখন আপনার এই রেড শিফট ফিনোমেনাটা প্রথম
ডিসকভার হয়েছে আর কি। হুম, তো আপনি যদি নর্মালি চিন্তা করেন যে আমরা যে এক্সপিরিয়েন্সের সাথে পরিচিত, আমরা যদি রেল স্টেশনে দাঁড়ায় থাকি যখন একটা ট্রেন আসে, বা আমরা যদি রেল লাইনের পাশে দাঁড়ায় থাকি যখন একটা ট্রেন আসতে থাকে, আমরা শুনি যে সাউন্ডটা আস্তে আস্তে স্ট্রঙ্গার হচ্ছে, রাইট? হুম, যখন ট্রেনটা আমাদের ঠিক ক্রস করে যায়, আর তখন আমরা লাউডেস্ট শুনতে পাই। যখন আমাদেরকে আবার ক্রস করে চলে যেতে থাকে, আমরা আস্তে 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 শুনতে পাই, রাইট? বাট যে আপনার ট্রেনের মধ্যে আছে এবং আপনার ট্রেনের ইয়েটা হুইসেলটা বাজাচ্ছে, সে কিন্তু সাউন্ডটা কনস্ট্যান্ট শুনতে পায়, রাইট? হুম, সো এখানে রেফারেন্স ফ্রেমের একটা ব্যাপার আছে। আর কেন আপনার এই যে আপনার পজিশন এবং ভেলোসিটি রেফারেন্সে সাউন্ডের অবজারভেবল সাউন্ডের, নট অরিজিনাল, অবজারভেবল সাউন্ডের ইন্টেন্সিটিটা চেঞ্জ হচ্ছে, সেটাকে বলে ডপলার ইফেক্ট। হুম, ডপলার ইফেক্টটা সাউন্ড থেকে আপনার প্রথম ইয়ে করা হয়, কনসিভ করা হয়, বাট এটা অপটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, অপটিক্যাল ফিনোমেনার ক্ষেত্রে প্রযোজ্য। যখন একটা সোর্স থেকে লাইট আসতেছে, সেটার একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে। হুম, যখন আপনার ওই অরিজিনটা, লাইটের অরিজিনটা মুভ করতে থাকে, তাহলে অবজারভেবল যে ফ্রিকোয়েন্সিটা লাইটের, হুম, নট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স, অবজারভেবল ফ্রিকোয়েন্সিটা তো একটা শিফট হবে, which is pretty much similar to Doppler effect. That causes আপনার রেড শিফট অথবা ব্লু শিফট। হুম, রেড শিফট যখন পসিবল, ব্লু শিফট পসিবল। রেড শিফট মিনস আপনার সোর্সটা দূরে চলে যাচ্ছে, কারণ যেটা হচ্ছে তখন আপনার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, হুম, যেহেতু লাইটের স্পিড ফিক্সড, ঠিক আছে? আপনার ফ্রিকোয়েন্সি ল অনুযায়ী আপনার যদি ভেলোসিটি আপনার ডিস্টেন্স বেড়ে যায়, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে আপনার ওয়েভ লেন্থ চেঞ্জ হবে, রাইট? অবশ্যই। তো জাস্ট ওই রেফারেন্সে দেখা যায় আপনার আপনার অবজারভেবল লাইটের ফ্রিকোয়েন্সি মোর রেটের দিকে চলে যায়, দ্যাটস কল্ড রেভ শিফট। এবং ওইটা অবজার্ভ করার মতো যখন আপনার ফ্যাসিলিটি বা ইকুইপমেন্ট মানুষের তৈরি করা সম্ভব হয়েছে, তখনই তারা এটা অবজার্ভ করতে পারছে। বাট এই যে সেঞ্চুরিজ ওল্ড মানুষজন যখন দেখতো, তখন এই ধরনের ফেনোমেনা দেখার মতো এবিলিটি ছিল না। আর যখন আপনার ডপলার ইফেক্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বের হয়েছে, তার আগে কেউ এইভাবে চিন্তা করেনি, তো তখন এই কনসেপ্টটা অ্যাপ্লাই করাটা পসিবল ছিল না। সো দেয়ার আর gradual progress in science that at some point helps someone to discover that effect. তার মানে এই রেড শিফটটা হলো একটা প্রাইমারি টুল, মানে যার মাধ্যমে ইউনিভার্সের সাইজ এন্ড এক্সপানশন এটা একটার সাথে একটা কম্পারিজন করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু বাই রেড শিফট তুমি বলতেছো ইউনিভার্স ইজ কারেন্টলি ডাইভার্জিং, তাহলে বিগ ব্যাং রিপ্রেজেন্ট করে সেই কনভার্জিং পয়েন্টটা। কিন্তু সুমনের সাথে আমরা বলতেছিলাম যে বাই দ্য টাইম তুমি সিঙ্গুলারিটিতে পৌঁছাইছো, মানে যে শব্দটা ইউজ করেন যে ইনিশিয়াল পর্যায়, জাস্ট কয়েক ফিউ ন্যানো সেকেন্ড বিফোর দ্য অ্যাকচুয়াল এক্সপ্লোশন, সেখানে ল অফ ফিজিক্স মানে তোমার এই যে ফোর্স গুলা, তারপর ম্যাটার গুলা, এই সব আমরা যে কমন ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি, এই ইকুয়েশন ডাজন্ট ওয়ার্ক। এবং আমি সুমনের সাথে আলাপ করতেছিলাম যে তার আগে ছিল না কিছু, আর এখন অল ইন দ্য সাডেন এভরিথিং কামস ইনটু বিং। তাহলে এটাকে যদি সিঙ্গুলারিটি শব্দ না ইউজ করো, এটাকে সিম্পল মিরাকল বলা যায় না? A miracle is a singularity. আপনি মানে জাস্ট আপনার টার্মিনোলজিতে ডিফারেন্ট, রাইট? সেটাই সেটাই। আপনি যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি মিরাকলকে ডিফাইন করতে চান যে সামথিং কেম আউট অফ নাথিং, দ্যাট ইজ বিগ ব্যাং, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কাজে সিঙ্গুলারিটি শব্দটা দিয়ে মিরাকল খুব কাছাকাছি রিপ্রেজেন্ট করে, একই রকমের আইডিয়া। আমাদের বিলিফ সিস্টেম কেমন তার উপর ডিপেন্ড করে আমাদের কাছে টার্মটা অ্যাকসেপ্টেবল হবে। আমরা যদি স্ট্রিক্টলি ন্যাচারালিস্টিক হই, তখন সিঙ্গুলারিটি টার্ম সবাই ইউজ করে, আর যারা একটু রিলিজিয়াস ইনক্লাইনেশন আছে তারা হয়তো মিরাকল, ইটস এ গডস মিরাকল। আমাদের মানে ডেইলি লাইফের এক্সপেরিয়েন্সের জন্য দুইটা ওয়ার্ডের কনোটেশন ডিফারেন্ট, বাট দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম। আমরা যারা রিলিজন বা ফেথ নিয়ে কথা বলি, তাদের কাছে এটা মিরাকল মনে হবে, বাট যারা ম্যাথমেটিশিয়ান, যারা ধরেন সায়েন্টিস্ট, তাদের কাছে এটা সিঙ্গুলারিটি মনে হবে, বিকজ দ্যাটস দ্য টার্ম দে ইউজ ইন এভরিডে লাইফ। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে বিগ ব্যাং এর ভ্যারাইটিস বলো দেখি, মানে কয় টাইপের বিগ ব্যাং সায়েন্টিস্টরা প্রপোজ করে? মানে বলতে চাচ্ছি যে বিগ ব্যাং এর এটা কি
একটাই ইভেন্ট নাকি একই রকম বিগ ব্যাং আরো হয়েছে, এটা একটা অ্যাসপেক্ট, মানে কাউন্ট। 2 নম্বর কাউন্ট হলো এটার এন্ড রেজাল্ট কি, এটা কি বিগ ক্রাঞ্চ, নাকি ইউনিভার্স উইল কন্টিনিউ টু এক্সপান্ড, নাকি ইউনিভার্স একটা স্টেডি স্টেটে এসে থামবে। মানে একটা জিনিস যদি এক্সপান্ড করতে থাকে, সাধারণত 3টা আউটকাম পসিবল, তাই না? যে ইলাস্টিক বল, তুমি এক্সপান্ড করতে যে একটা পর্যায়ে যে থামবে, তারপরে আরেক জায়গায় ফেরত আসবে, অথবা ছিটতে যাবে, তাই না? তাহলে এই কোন কোন থিওরি গুলা মানে কারেন্টলি সায়েন্টিস্ট আলাপ করে বিগ ব্যাং এর কনটেক্সটে? সুমন বলো দেখি। বর্তমান আমি যেটা জানি আহ, আহ, যে আসলে এখন বলতেছে যে যেটা এক্সপ্যান্ড, আগে একটা ইয়া ছিল যে বিগ ব্যাং যখন হইলো, হওয়ার পরে সেটা ধীরে 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 বা খুব স্পিডে যাচ্ছে, যাওয়ার পর গ্র্যাভিটি যখন টেক ওভার করবে তখন সেগুলো আবার ধীরে ধীরে কলাপস করবে, করে আবার ক্র্যাশ করবে। সো আর একটা এরকম একটা নেক্সট ক্রাশ মোমেন্ট আসবে আর কি। সো এটা একটা এন্ড ইয়া ছিল, বাট এখন সায়েন্টিস্টরা মোটামুটি ইউনানিমাসলি মানে এগ্রিমেন্টে আসছে সবাই মিলে যে না, এ ধরনের কোনো ফেনোমেনা হওয়ার চান্স নাই, কারণ স্টিল ইউনিভার্স যেভাবে এক্সপ্যান্ড করতেছে এবং স্পেস যেভাবে অ্যাক্সিলারেট করতেছে, সো ওই ওই পসিবিলিটিটা নাই। আর একটা পসিবিলিটি যেটা হলো যে আপনি যদি এক্সপ্যান্ড করতে থাকে, তাইলে আপনার লাইট সোর্স গুলো যত দূরে ছড়ে যাবে তত এনার্জি আপনার আসার পসিবিলিটি কমে যাবে। তো এনার্জি যদি কম আসে তার মানে আপনি এনার্জি পাবেন না, সো হিট ডেথের একটা বিষয় আছে আর কি। সো দ্যাট ক্যান বি ওয়ান এন্ড, এক ধরনের এন্ড হইতে পারে আর কি। আর আরেকটা যেটা যে হয়তোবা আবার নতুন করে যখন সব যেটা বলে এনট্রপি যখন সব সমান হয়ে যাবে আর কি, তখন আবার আরেকটা মাল্টিপল বিগ ব্যাং এর যে কথা বলে আর কি, যে ওইখান থেকে আবার একটা বিগ ব্যাং আসবে। সব যখন এনট্রপি সেম হবে, আবার একটা বিগ ব্যাং হয়, আবার নতুন করে এনট্রপি ডিফারেন্স আসবে, আবার ফিজিক্সের ল কিভাবে কাজ করবে। সো দ্যাট ক্যান বি অ্যানাদার এন্ডিং, টাইপ অফ এন্ডিং, মানে মানে ফিউচারে সাইক্লিক্যাল, আর কি, তুমি যেটা বললে লাস্টেরটা, সেটা হলো সাইক্লিক্যাল বিগ ব্যাং। মানে এক সাইক্লিক। বিগ ব্যাং শেষ হয়ে হোমোজেনাস হয়ে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে ইভেন এ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ক্যান স্টার্ট দ্য হোল থিং, কারণ তখন এভরিথিং ইজ ইন ইকুইলিব্রিয়াম, কোনো নয়েজ নাই। ইভেন একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, যেটা ইনডিরেক্টলি বলতে চাই র্যান্ডম নয়েজ, ইট ক্যান প্রেসিপিটেট দ্য হোল থিং। এটা হলো আরেকটা সাইক্লিক্যাল এর ব্যাখ্যা। আচ্ছা, তুমি এই ইউনিভার্স যে রেড শিফট হচ্ছে, এটা তো একটু পিকুলিয়ার হয়ে গেল, মানে কমন সেন্সের কথা, যে যে ফার্দার দ্য গ্যালাক্সিস আর দে আর এক্সপান্ডিং ইভেন হায়ার রেট দেন আস, মানে ফ্রম আস। তাহলে আমরা জানি মুভমেন্ট করার জন্য সাধারণত এনার্জি লাগে অথবা একটা ফোর্স লাগে। তাহলে হোয়াট ফোর্স আর ওয়ার্কিং অন দেম, এটা তো একটা বড় কোশ্চেন, তাই না? আমরা জানি প্রকৃতিতে 4টা ফোর্স, গ্র্যাভিটি যেটা উল্টা দিকে কাজ করবে, এক্সপান্ডের পক্ষে কাজ করবে না, আর বাকি 3টা তো ইলেকট্রোম্যাগনেটিজম, স্ট্রং এন্ড উইক নিউক্লিয়ার। কিন্তু কসমোলজিক্যাল কনটেক্সটে এই স্ট্রং নিউক্লিয়ার আর উইক নিউক্লিয়ার ইজ আউট অফ দ্য কোশ্চেন। তারা তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে কাজ করে, তাদের রেঞ্জ অত বড় না। তাহলে রইল গ্র্যাভিটি এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম। কিন্তু গ্র্যাভিটি আমরা অবভিয়াসলি জানি ইটস অলওয়েজ কন্ট্রাক্টিং, মানে অ্যাট্রাক্টিং। তাহলে এক্সপান্ডের পক্ষে গ্র্যাভিটি কাজ করবে না। আর ইলেকট্রোম্যাগনেটিজম, এটা তো অ্যাট্রাকশনও আছে, রিপালশনও আছে। তাহলে নেট উইল বি নিউট্রাল, তাই না? তাহলে এটা সিলেক্টিভলি বিকর্ষণ করবে, সেটাও ইলেকট্রোম্যাগনেটিজম দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে এটা হচ্ছে কিভাবে? এটা জাস্ট আমি কোশ্চেন থ্রো করলাম, একটু এক্সপ্লেন করো। এটা আমি যেটা জানি এটাকে এক্সপ্লেন করা হলো ডার্ক এনার্জি দিয়ে। So মানে that expansion comes from the dark energy. ডার্ক এনার্জি একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, মানে এটা জাস্ট হাইপোথেটিক্যাল, সেটাই বলতেছি যে এটা এক্সপ্লেইন করে আর কি এটা দিয়ে, that can be accelerating them. তাহলে এই জায়গাটা ডেফিনেটলি একটা জিনিস ভেরি গুড এখানে, যে আপনি যেটাই বলেন না কেন, ইনকনক্লুসিভ বলেন বা এটা নিয়ে আরো, ইট হ্যাজ স্কোপ, ইট হ্যাজ স্কোপ টু ওয়ার্ক, ইট হ্যাজ স্কোপ টু লার্ন, ইট হ্যাজ স্কোপ টু এক্সপ্লোর। দ্যাট ইজ ফ্যাসিনেটিং, বাট ইটস নট নেসেসারি যে আসলে একটা কনক্লুশন আসতে হবে। এটা আমার এক সময় আইডিয়া ছিল যে ইট হ্যাজ টু কাম টু আ কনক্লুশন, বাট ইটস নট নেসেসারি। মেবি হয়তো আমাদের লাইফে হবে না, এক সময় একটা কনক্লুশনে হয়তো আসতেও পারে, উই ডোন্ট নো। কারণ
আমরাই আমাদের লাইফে এমন টেকনোলজি দেখছি যে এটা আমরা আমাদের লাইফেই এটার থিওরি আসছে প্রথম, এবং সেটা আমরা ম্যাটেরিয়ালাইজ হইতেও দেখছি আমাদের লাইফে। সো নো নোস হোয়াট ইজ ওয়েটিং ফর আস, হতে আচ্ছা, পারে। নোমান তুমি বলতেছিলে এটা একটা থিওরিটিক্যাল মানে ফোর্স যেটা হুম। এক্সপ্লেন করে এই এক্সপানশনটা রেটটাকে, একটু হুম। বলো দেখি এটা এটা থিওরিটিক্যাল কেন বলতেছো, আর এটা কেনই বা এসেনশিয়াল? থিওরিটিক্যাল এই কারণে, কারণ এটার এক্সিস্টেন্স এখনো আপনার প্রুফ করা যায়নি। সো আপনার যখন রিলেটিভিটি থিওরি দেওয়া হয়েছে, অনেক কিছুই অ্যাজিউম করা হয়েছে যে এই জিনিস বলতে পারেন দোজ আর কাইন্ড অফ ফিলার কনসেপ্ট এই সেন্সে যে আপনার বিকজ ইট ওয়াজ সামথিং নিউ, সবকিছু সবার কাছে তখন নোন ছিল না, বাট কিছু জিনিস প্রুভেবল, কিছু জিনিস ফ্যাথমেবল, বাট দেয়ার আর আদার থিংস দ্যাট পিপল ডাজন্ট হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং। সো কিছু হাইপোথেটিক্যাল কনসেপ্ট দেওয়া হয়েছে যে যদি এটা এরকম হতে হয় তাহলে এটা এরকম হবে, রাইট? ব্যাপারটা আপনি এভাবে চিন্তা করেন, আপনি ধরেন অন্ধকারে কিছু একটা হাতড়াচ্ছেন, আপনি একটা আইডিয়া পাবেন বাট আপনি জানেন না জিনিসটা কি, তো সেখান থেকে হয়তো আপনি কিছু একটা গেস করতে পারেন। তো ওরকমই ধরেন, যেহেতু আপনার ওই জিনিসটার সম্বন্ধে কিছু ফ্যাথমেবল আইডিয়া আছে বাট আপনার টোটাল নলেজের মধ্যে কিছু গ্যাপ আছে, তো এটা কাইন্ড বলতে পারেন যে কানেক্টিং দ্য ডট, যে আমার এখানে একটা পিস আছে, এখানে একটা পিস আছে, আমাদের নোন নলেজের উপর বেস করে যদি দুইটা জিনিস রিলেটেড হতে হয় তাহলে এরকম একটা রিলেশন থাকতে হবে, রাইট? তো এরকম কিছু লজিক থেকে এই কনসেপ্ট গুলো আসছে আর কি। তো তার মধ্যে একটা হচ্ছে ডার্ক এনার্জি। তাহলে বেসিক্যালি বিগ ব্যাং থিওরি এন্ড বিগ ব্যাং থিওরিতে আমরা যে অবজারভেশন পাচ্ছি, এই দুইটাকে অ্যাকোমোডেট করার জন্য দুই এক্সট্রিমে দুইটা আননোন আছে, একটা হলো সিঙ্গুলারিটির আননোন, আর অপোজিট দিকে হলো এই ডার্ক এনার্জির আননোন, ঠিক না? দেখো, এক্সপানশনের সাপোর্ট দেওয়ার জন্য ডার্ক এনার্জি থিওরিটিক্যাল লাগতেছে, যেখানে সম্বন্ধে সবাই নিশ্চুপ অথবা এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই অথবা কোনো ডেটা নাই, তাহলে বেসিক্যালি এটা জাস্ট এটা ধরে নিতে হচ্ছে যেটা মাস্ট এক্সিস্ট উইদাউট এনি এক্সপেরিমেন্টাল এভিডেন্স, তাই তো? তাহলে আমি এই বিগ ব্যাং থিওরির মধ্যে ডিফিকাল্ট জায়গা কয়েকটা আমি পটেনশিয়ালি খুঁজে পাইছি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এটাকে কিভাবে দেখো একটু আইডিয়াটা দাও। যেমন একটা একটা আমি সিম্পল জায়গা থেকে শুরু করি।